আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, অরিন্দম কহিল বিষাদে। এটা মানে হচ্ছে, অরিন্দম যে কোনো সাধারণ ব্যক্তি অনেক স্বপ্ন দেখে, কিন্তু দিন শেষে যেটা দেখা যায় সেটা হচ্ছে স্বপ্ন আর বাস্তবের মধ্যে মিল হয় না, এবং তখন সে সত্যটাকে প্রকাশ করে তার ব্যর্থতাকে স্বীকার করে। আমাদের বিডার আশিক চৌধুরী বিস্ময় ভালো বিমান থেকে প্যারাটুপার জাম্প করে। ইউনুসের সময় তিনি নিয়োগ পেয়েছেন, এবং আমরা দেখেছি কোন একটা বিনিয়োগ সম্মেলনে তিনি একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন, এবং যেটা নিয়ে পত্র পত্রিকায় মিডিয়া জগতে বাংলাদেশে তোলপাড় হয়ে গেছে। বাংলাদেশে বন্যায় ভেসে যাবে বিনিয়োগে, বাংলাদেশে আমরা বিদেশিদের কাছে যাবো না, বিদেশিরা আমাদের কাছে আসবে, ইউনুসের এমন বাগাডম্বর অনেক কিছু আমরা দেখেছি। কিন্তু আমরা বাংলাদেশে কোনো বিনিয়োগ দেখতে পাইনি। যেটা দেখেছি, বাংলাদেশের জিডিপি দিন দিন কমতে দেখেছি, বাংলাদেশ দিন দিন অধপতনের দিকে যেতে দেখেছি। বর্তমানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, বাংলাদেশের ট্যাক্স কালেকশন যে বাজেটটা গত বছর হয়েছে, তাতে 1 লক্ষ কোটি টাকা বাজেট, মানে বাজেটের জন্য টাকা পয়সা কালেক্ট করতে পারেনি। বাজেট মানে ঋণ নিয়ে সে বাজেটটা ফিল আপ করতে হয়েছে। এখন সামনের বছরে ট্যাক্স কালেকশন বাড়াতে হবে, যে খরচটা হয়ে গেছে সে খরচটা পোষাতে হবে। সাথে আমরা দেখতে পেয়েছি সরকার আবার 9 লক্ষ কোটি টাকা বাজেট দিয়েছে। তাহলে এই যে কাজগুলো, এই কাজগুলো আমাদেরকে যেটা বলে, ট্যাক্সের কাঠামো অনেক বাড়াতে হবে, শিল্প উন্নয়ন অনেক বেশি বাড়তে হবে। কিন্তু বাংলাদেশের আর্থিক অবস্থা, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা আমাদেরকে বলে যে বাংলাদেশ এখানে ভালো কিছু করবে না, ভালো কিছু করার কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় অরিন্দম কহিল বিষাদে। বাংলাদেশের আশিক চৌধুরী বলেছে, আমরা বিদেশি বিনিয়োগের দিকে ফোকাস করছি না, দেশি বিনিয়োগকারীদের দিকে ফোকাস করছি। আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যে বিনিয়োগকারী সংস্থাগুলো আছে তারা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল বলেছে, আমেরিকান বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করবে। কিন্তু আশিক চৌধুরী আবার বলতেছে, আমরা দেশি বিনিয়োগকারীদের দিকে ফোকাস করছি। আর দেশি বিনিয়োগকারীরা বলতেছে, আমরা ব্যবসা গুটিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই বিকে আমিয়া সভাপতি শওকত আজিজ রাসেলের সেই ভাষণটা শুনেছেন, যেখানে সে বলেছে, আপনি আমার টাকা দিয়ে কি করেন? আপনি বিলাসবহুল জিনিসপত্র কিনেন, দেদারসে টাকা পয়সা খরচ করেন, অপব্যয় করেন। যেখানে ব্রিজ নাই সেখানে আপনারা রাস্তা করেন, যেখানে ব্রিজ আছে সেখানে আপনারা রাস্তা দেন না। এরকম একটা অবস্থা, অব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। আপনারা যেখানে 1000 সিসি গাড়ি দিয়ে চলে সেখানে আপনারা 5000 সিসির গাড়ি কিনেন। আপনারা যেখানে ট্রেন ইউজ করা যায় সেখানে আপনারা বিমান ইউজ করেন। এমন একটা ব্যাপার সেবা, সুতরাং আপনারা অপচয় করে বেড়ান। এই অবস্থায় যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপর আপনি ট্যাক্সের বোঝা দিন দিন বাড়িয়ে দিচ্ছেন। তাহলে এই অবস্থা তারা কেন ব্যবসা করতে যাবে? তারা কেন ব্যবসা করতে যাবে? ব্যবসা করে কিছু লাভের জন্য। এখন সেই লাভের টাকা যদি আপনারা এভাবে লুটপাট করেন, সেক্ষেত্রে কেউ ব্যবসা করতে আগ্রহী হবে না। এবং সেই কথাটাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারণী, আমরা ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টুর কণ্ঠে শুনেছিলাম যখন ইউনুস সরকার ক্ষমতায় ছিল। সারা পৃথিবী থেকে যদি বিনিয়োগ আসতে হয়, তারা দেশের বিনিয়োগকারীদের সাথে আগে কথা বলে, বিনিয়োগকারীর পরিবেশটা আগে দেখে, তারপরে তারা একটু একটু করে সম্ভাব্যতা যাচাই করে ধীরে ধীরে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশে আমরা দেখেছি গাজীটা যেভাবে পুড়িয়ে দিয়েছে, হাসিনা সরকার চলে যাওয়ার পরে ব্যবসায়ীরা যেভাবে ধরপাকড়ের শিকার হয়েছে, ব্যবসা বাণিজ্য যেভাবে বন্ধ হয়েছে, যেভাবে লুটপাট হয়েছে, সেখানে বাংলাদেশে কেউ তো ব্যবসা করতে আর আসবে না, তার টাকা পয়সাগুলোকে কেউ রিস্কে ফেলবে না। হাসিনা সরকারের সময় 15 বছর 17 বছর একটা স্থিতিশীল সরকার ছিল, একটা নিশ্চয়তা ছিল। এবং তারেক রহমান সরকার কয়দিন থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। কেননা তারেক রহমান সরকার হাসিনা সরকারের মতোই তো ঐক্যমতের সরকার না, নির্বাচনে সবাই পার্টিসিপেট করেনি। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এই নির্বাচনে ভোট দিতে পারেনি। হাসিনা সরকারের যে আওয়ামী লীগ, তারা তো বাংলাদেশের 40% ভোট তো তারা মোটামুটি ভাবে তাদেরকে সাপোর্ট করে। এখন এই অবস্থায় তাদেরকে বঞ্চিত করে বাংলাদেশে স্থিতিশীল সরকার আসবে, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে, সেটা কোনোভাবেই সম্ভব না। সুতরাং অরিন্দম কহিল বিষাদে, বাংলাদেশে বিনিয়োগের বন্যা বেসে যাবে না। কেন? ন্যায্যতা নাই, সুশাসন নাই, গণতন্ত্র নাই। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দিন দিন আরো শৃঙ্খলিত করে দেওয়া হচ্ছে। ইউনুস 17 মাস ধরে নানা রকম নাটক করেছে। বিএনপির সালাউদ্দিন আহমেদ
ফরেন সার্ভিস একাডেমির দিকে নানা রকম নাটক করেছে, গণভোট দিয়েছে, গণভোটে জনগণ গণরায় দিয়েছে, কিন্তু সেগুলো সংস্কারগুলোকে গণরায়গুলোকে বিএনপি সরকার ক্ষমতায় এসে ছুঁড়ে ফেলে দিয়েছে। ইউনূস কি এসেছে, ইউনূস আমরা দেখেছি সরকারে এসে তার ট্যাক্স মওকুফ করে নিয়েছে, ব্যাট মওকুফ করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বাংলাদেশ চলছে পুরোপুরি কমেডি। এখন এই কমেডিটাই আবার কি করবে, আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে, কারণ বাংলাদেশের মানুষের কোনো অপশন নেই। 17 বছর আওয়ামী লীগ অনেক দুঃশাসন করেছে, সেই দুঃশাসনে বিএনপি ছিল জনগণের কাছে একটা আশার আশ্রয়। এখন বিএনপি যেভাবে শুরু করছে, জনরায়কে যেভাবে অস্বীকার করছে, গণভোটকে যেভাবে অস্বীকার করছে, যেভাবে শাহে আলমের মতো এমপিরা শাহনামা রচনা করছে, দুর্নীতির শাহনামা, সেটা জনগণকে হতাশ করছে। লুটপাট তন্ত্র শুধু লুটপাটে চালু আছে, আলিবাবা 40 চোরা সে আগের মতো করে চোরতন্ত্র প্রতিষ্ঠা করছে। এই অবস্থায় বাটপাট তন্ত্রে কেউ বিনিয়োগ করবে না, না দেশি বিনিয়োগকারী না বিদেশি বিনিয়োগকারী। এখন বাংলাদেশের 20 কোটি জনগণ, তাদেরকে কিছু না কিছু করতে হবে। এই যে তারা না কিছু না কিছু করবে, সেটাই বাংলাদেশের উৎপাদন। যেমন গার্মেন্টসে কারা কাজ করে, যাদের সহায় সম্বল নাই। কৃষি কাজ কারা করে, যাদের সহায় সম্বল নাই, দুবেলা দুমুঠ খেতে হবে। সুতরাং এই যে সহায় সম্বলহীন লোকজন, তাদের উপর ভিত্তি করে বাংলাদেশ টিকে আছে। আর যারা সংসদে যাচ্ছে, মন্ত্রী এমপি হচ্ছে, পুলিশ প্রশাসনে কাজ করছে, তারা সবাই হচ্ছে লুটপাট তন্ত্রের অংশ। তারা সবাই লুটপাট তন্ত্রের অংশ। এই যে বেতন বাড়াচ্ছে, দ্বিগুণ করছে, লুটপাট তন্ত্রের অংশ। উন্নয়নের নামে মেগা প্রজেক্ট নিচ্ছে, লুটপাট তন্ত্রের অংশ। এখন এই অবস্থায় আমরা দেখেছি বিএনপির লোকজন দেশে বিদেশে নানা জায়গাতে ছিল। 24-এ জনগণের আন্দোলনের ফলে যেই বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবের ফসল হিসেবে তারা দেশে এসে নতুন করে লুটপাট তন্ত্র শুরু করেছে। হাসিনা সরকার 17 বছর লুটপাট করেছে। তাহলে জনগণের কাছে কোনো রকম অপশন নেই। জনগণ সংস্কার চেয়েছে ইউনূসের কাছে, ইউনূস চেষ্টা করেছে, গণভোট একটা গণরায় নিয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপি সেটাকে অস্বীকার করছে, বাস্তবায়ন করছে না। পুলিশ সংস্কার থেকে তারা বেরিয়ে আসছে। তারা রাজনৈতিক দলের সংস্কার, রাজনৈতিক দলের প্রধান, সরকার প্রধান বা সংসদ প্রধান একরকম হবেন না, সেটা থেকে তারা বেরিয়ে আসছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে তারা নিরপেক্ষ লোককে নিয়োগ দিবে, সেটা থেকে তারা বেরিয়ে আসছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা, বাংলাদেশের সংকট শুরু হয়েছে কোন জায়গা থেকে? রাজনৈতিক দলের সরকারে দীর্ঘকালীন থাকার অপ ইচ্ছা থেকে। আমরা মনে করতে পারি খালেদা জিয়া বলেছিলেন, শিশু এবং বৃদ্ধ ছাড়া, পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না। সেই জন্য তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছিল এবং দুর্নীতি করেছিল, নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছিল। হাসিনা সরকার সেটাই ধারাবাহিকতা রক্ষা করে গিয়েছে। এখন বিএনপি এসে আবার নতুন করে ইঞ্জিনিয়ারিং শুরু করেছে, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে তারা অস্বীকার করছে, গণভোটের গণরায়কে অস্বীকার করছে। সুতরাং এই যে অপশাসনের একটা বাংলাদেশ, এই অপশাসনের বাংলাদেশে কে বিনিয়োগ করতে আসবে, কে রিস্ক নিতে আসবে? লুটপাট করার জন্য এখানে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে, লুটপাট করার জন্য এখানে মন্ত্রী এমপিরা সংসদে যায়। সুতরাং এই অবস্থায় দেশের আপামর জনসাধারণের ভাগ্যে পরিবর্তন কিভাবে হবে, কেন হবে? বিদেশি বিনিয়োগ কেন আসবে? বাংলাদেশের ঘরের ছেলে রবিন খুদা ভারতে $30 বিলিয়ন বিনিয়োগ করে, যেখানে বাংলাদেশের রিজার্ভই $30 বিলিয়ন না। তাহলে বাংলাদেশের ছেলে বাংলাদেশে বিনিয়োগ করে না, ইন্ডিয়াতে বিনিয়োগ করে। বাংলাদেশের বড় বড় শিল্পপতিরা বাংলাদেশে বিনিয়োগ করে না, বিদেশে বিনিয়োগ করে। বাংলাদেশটা হচ্ছে লুটপাট করার জন্য, সবার জন্য, শুধুমাত্র খেটে খাওয়া দিনমজুর, রেমিটেন্স আর্নার, অথবা কৃষিক্ষেত্রে যারা কৃষি কাজ করে তারা, অথবা পোশাক শিল্পে যারা কাজ করে তারা, খেটে খাওয়া মজুরদের জন্য বাংলাদেশ টিকে আছে, বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। বাকি যারা যেখানে আছে সবাই লুটপাটকারী। পড়াশোনা করেনি তারা কোটি কোটি টাকার মালিক, এসএসসি এইচএসসি পাস করেনি কোটি কোটি টাকার মালিক। ঠিকমতো কথা বলতে পারে না এমন লোকজন আমাদের মন্ত্রী এমপি নানা কিছু হয়ে বসে আছে। দুর্নীতির দায়ে অভিযুক্ত লোকজন, পলাতক লোকজন এখন সরকার প্রধান হয়ে বসে আছে। তাহলে এই অবস্থায় বাংলাদেশ কোথায়, কিভাবে, কেন পরিবর্তন আসবে, কোথায় কেন কিভাবে উন্নতি হবে? আশিক চৌধুরীর মতো লোকজন কেন উল্টাপাল্টা কথা বলবে না? সরকারে যারা আছে সবাই উল্টাপাল্টা কথা বলছে। কেন বলছে?
কারণ তারা দিন শেষে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছে, গাড়ি বাড়ি পাচ্ছে। সে সুযোগটাকে তারা কি করছে? হাতছাড়া করতে চাচ্ছে না। তারা জনগণের সাথে দিনে দুপুরে প্রকাশ্যে প্রতারণা দিচ্ছে, সত্যটা থেকে জনগণকে বিচ্যুত করছে। এটাই চলছে বাংলাদেশ, এভাবেই চলছে। এখন পরিবর্তন আসতে হলে 24-এর মতো করে আর ভুল করা যাবে না, 71-এর মতো করে আর ভুল করা যাবে না, 90-এর মতো করে আর ভুল করা যাবে না। রাজনীতিতে নতুন শক্তি যারাই আসবে তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। পরিবর্তনের অংশী যারা পরিবর্তন আনতে রক্ত দিয়েছে তাদেরকেই হতে হবে। যেমন 71-এ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে, তাদেরই পরিবর্তনের অংশী হওয়া উচিত ছিল। 90-তে যারা ছাত্র আন্দোলন অথবা 3 দলীয় জোট, তাদেরকেই পরিবর্তনের অংশী হওয়া দরকার ছিল। 24-এ যারা পরিবর্তন এনেছে তাদের অংশী হওয়া দরকার ছিল, এবং দীর্ঘকালীন শাসনতন্ত্র তাদের ভিতর দিয়েই পরিচালিত হওয়া দরকার ছিল। যারা নবীনা তাদেরকে সরকারের অংশী হিসেবে করে নিতে হবে, যারা যোগ্য তাদেরকে করে নিতে হবে, যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত না তাদেরকে সরকারের অংশী করে নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণের রক্তে ক্ষুদ্র ঋণের মধ্য দিয়ে লুটপাট করা লোকজনকে আমরা সরকার প্রধান বানিয়েছি। যা হওয়া তাই হয়েছে, যা হওয়া তাই হয়েছে। এখন আমাদের সরকার প্রধানে যারা আছে, সরকারের মন্ত্রী এমপি যারা হয়েছে, তাদের অতীত ইতিহাস তো আমরা জানি। যা হওয়ার তাই হবে, যা হওয়ার তাই হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের 17 বছরের যে শাসনতন্ত্র সেটা তো আমরা দেখেছি, যা হওয়ার তাই হবে। তাহলে বাংলাদেশের জনগণের কি করা উচিত? ভোট 5 বছর পর যে ভোটগুলা হয়, সেই ভোটগুলাতে যোগ্য প্রার্থীকে রায় দিতে হবে। হয়তো অন্য কোনো উপায় নাই। এরা নির্বাচন যেতে চাবে না, নির্বাচনে যেতে চায় না, জনগণের কাছে যেতে চায় না। সেজন্য হাসিনা 17 বছর নির্বাচন দেয়নি। বিএনপি হাসিনাকে নিয়ে নির্বাচন করেনি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাসিনাকে নিয়ে হয়নি। একমুখী নির্বাচন হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ক্ষমতায় গিয়েছে। এখন তারা নির্বাচনী সংস্কার, গণভোট টনভোট কোনো কিছু তারা মানবে না। 17 মাসের ইউনূসের সংস্কার কোনো কিছুকে তারা মানবে না। তারা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবে, লম্বা করার চেষ্টা করবে, যত লম্বা করতে পারে। সো আমরা ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, এভাবেই চলছে, এভাবেই চলবে। যে যেখানে যাচ্ছে সেই হচ্ছে, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। লুটপাট তন্ত্রের অংশ। লঙ্কা হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত লুটপাটকারী অংশ, যে এলাকা সেখানে সরকারে যাওয়া এবং সেখানে গিয়ে তারা জনগণের কথা ভুলে যায়। বিদ্যুৎ নিয়ে সরকার 24%-এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে। হাসিনা সরকারের সময় 12% বেড়েছিল, তখন সেটা নিয়ে কত রকম হুলস্থুল কাণ্ড, মির্জা ফখরুল, বিএনপি নানা নেতৃবৃন্দ নানা রকমের বক্তৃতা বিবৃতি দিয়েছিল। কিন্তু এখন তারা সরকারে এসে একসাথে 24% বিদ্যুতের দাম বাড়িয়েছে। গত 4 মাসে তারা 3 বারের মতো বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়িয়েছে। বাংলাদেশের জনগণ কোথায় যাবে? গরিব জনগোষ্ঠী পেটের তাগিদে কাজ করবে। ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে খাম্বাতে ঝুলেছিল, অথচ সরকারের লোকজন সিগনেচার দিয়ে কোটি কোটি টাকা মেরে ফেলে। এই জন্যই তো রাজনীতি করে, এই জন্য তো চোর ডাকাত বদমাশ দিয়ে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠিত হয়। সুশাসনের কোনো দেখা যায় না। তাহলে সুশাসন যেখানে নাই, ন্যায্যতা যেখানে নাই, সেখানে যারা ব্যবসা করতে আসবে তারা লুটপাট করার জন্য ব্যবসা করতে আসবে। বিদেশ থেকে যারা আসবে তারা লুটপাট করার জন্য আসবে। বাংলাদেশে বিদেশ থেকে বিনিয়োগ কোথায় এসেছে? গ্রামীণ ফোনে এসেছে। গ্রামীণ ফোন লুটপাট করছে কি? অবশ্যই করছে। প্রচন্ড রকম প্রফিট নিয়ে তারা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের জ্বালানি সেক্টরে আমেরিকার অনেক কোম্পানি তারা বিনিয়োগ করেছে, বাংলাদেশকে 20% 80% তারা নিয়ে চলে যায়। প্রচন্ড রকম লুটপাট করছে। বাংলাদেশের স্বল্প মূল্যে যে শ্রমিকরা আছে তাদেরকে এক্সপ্লয়েট করে কি করছে? সাউথ কোরিয়া অথবা চায়না থেকে নানা রকমের বিনিয়োগ বাংলাদেশে আসে। তাও কোনগুলোতে? যেগুলো লেবার ইন্টেন্সিভ, 24 ঘন্টা কাজ করতে হয়, এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নাই। তাদেরকে খুব অল্প বেতনে মজুরি দিয়ে তারা কি করছে? বিশাল প্রফিট নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যেখানে যাই কিছু হচ্ছে সেটা হচ্ছে বড় একটা লুটপাটকারী চক্রের অংশ। ভালো কিছু সুশাসন নেই, সুশাসন আমরা দেখতে পাই না। সেই জন্য আমরা ছাগলকাণ্ডের মতুরকে দেখতে পাই, অথবা শহীদুলকে দেখতে পাই, অথবা রূপপুরে বালিশ কাণ্ড দেখতে পাই। এভাবেই বাংলাদেশ চলছে। অথবা পদ্মা সেতুর নিচে থেকে আমরা দেখতে পাচ্ছি বিশাল স্থাপনা, যার নিরাপত্তা দেওয়ার কথা সরকারের, বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা, সেটাকে হুমকিতে ফেলে তার নিচে থেকে ট্রাকের পর ট্রাক
মাটি তাটি কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে, সরকারি ছত্রছায়াতে এই কাজগুলো হচ্ছে। সুতরাং অরিন্দম কহিল বিষাদে, বাংলাদেশে দেশি বিনিয়োগও নাই, বিদেশি বিনিয়োগও নাই, বাংলাদেশ চলছে গাড়ি যাত্রাবাড়ি হিসেবেই চলছে। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।